এই বাংলাদেশে আনফর্চুনেটলি ঢাকার মতো রাস্তায় ট্রাফিক সিগন্যাল পুলিশরা নিজেরাই মানে না। যারা নাকি ল এনফোর্স করবে ট্রাফিক সিগন্যাল দেখে, তারা বলে যে দূর ওটা মানার কোনো দরকার নেই। তো আপনি ঘন্টার পর ঘন্টা হাত দিয়ে আপনি সেটা কন্ট্রোল করতেছেন। জনগণ বা সিটিজেন যারা নাগরিক, ট্রাফিক সিগন্যালের যে মর্মটা সেটা তারা সম্পূর্ণভাবে ভুলে যাচ্ছে। লালে চলা, সবুজে থামা, এখন এমন একটা না, সেটা তো নিয়ম, আমাদের নিয়মটা অন্য, এবং এটাতে আমরা একাস্টম হয়ে যাচ্ছি। চালু করে দিয়ে আসছিল তো, সবুজে থামা, লালে চলা। এতগুলি ট্রাফিক পুলিশ প্রত্যেকটা সিগন্যাল পয়েন্টে থাকবে, থেকে যে তারা আননেসেসারিলি হাত উঠিয়ে রেখে রাস্তায় বিরাট বড় লাইন সৃষ্টি করবে, এগুলো দিস আর অল আনফর্চুনেটলি অব্যবস্থা। এর থেকে বের হওয়াটা খুব কঠিন না, প্রোভাইডেড ইউ হ্যাভ দ্য কমিটমেন্ট টু ডু ইট। শাহজাহান খান, আমি একটু স্মরণ করে দিয়েছি আমাদের সাবেক মাননীয় যোগাযোগ মন্ত্রী, আমরা যোগাযোগ থেকে যোগাযোগে যেতে পারবো কিনা এই বিষয়ে। সড়কের ব্যাপারে উনি যখন যোগাযোগ মন্ত্রী ছিলেন, তখন আমি আমার এলাকার একটা রাস্তা পাঁচচর, শিবচর, মাদারীপুরের রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। উনি দয়া করে তখন একটা টাকাও উনি দেন নাই, বা সেই রাস্তাটা সচল করার কোনো ব্যবস্থা নেন নাই, একটা টোটালি গাড়ি বন্ধ হয়ে গেছিল। কাজে কাজে এই ইতিহাস আমাদের নতুন না, এটা ওনার সময় ছিল, ওই কারণে মাঝে মাঝে বদনাম করে আমার। তো বিআরটিসির কথা বলছেন, বিআরটিসি সিলেটে 250 প্রাইভেট গাড়ি বন্ধ হয়ে গেল। কেন? সেখানে 20টা বিআরটিসি ওনারা দিলেন, ওনাদেরই একজন ওখানে প্রভাবশালী লোককে, সিলেট জয়ন্তাপুরে, যেখানে গোলমালটা শুরু হলো, আমার মনে হয় নিশ্চয়ই ভুলে যান নাই, বন্ধ করে রমজান মাসের মধ্যে, ঈদ সামনে, 250 গাড়ির মালিক এবং শ্রমিক সব বেকার। আমরা তখন এই বিআরটিসি নিয়ে কথা তুললাম যে এই বিআরটিসি এইভাবে চলতে পারে না। বিআরটিসি অবশ্যই চলবে না কেন? একটা নিয়ম নীতির মধ্যে চলতে হবে। আপনি 250 গাড়ি বন্ধ করে দিয়ে 20টা গাড়ি চালাবেন, এটা হতে পারে না। আর দ্বিতীয় কথা যেটা হয়েছিল যে বিআরটিসি তৈমুর রহমান খন্দকার সাহেব, এর সঙ্গে তৈমুর আলম খন্দকার অ্যাডভোকেট, এটার সঙ্গে আমি জানি না আমাদের সাবেক মাননীয় যোগাযোগ মন্ত্রী উনি কতটুকু জড়িত বা উনি কি করেছিলেন তা জানি না। তবে একটা জিনিস লক্ষ্য করেছি, তখন বিআরটিসির নামে ঢাকা সিটির মধ্যে প্রাইভেট গাড়িতে বিআরটিসির নাম ব্যবহার করে ঢাকা সিটির, তখন তো সিটির মধ্যে থেকে গাড়ি চালার কথা না, মানে হাইওয়ের গাড়িগুলো, কিন্তু বিআরটিসির ব্যানার লাগিয়ে সেই গাড়ি চলতো, অর্থাৎ বিআরটিসিকে 300 টাকা রয়্যালটি দেবে এই শর্তে। একইভাবে নিটল মোটরস থেকে 100 গাড়ি নিয়ে আসা হলো, সেই 100 গাড়ি নিয়ে এসে এরকম রয়্যালটির নামে তাদেরকে বিভিন্ন জায়গায় দেওয়া হলো। এগুলো কিন্তু বিআরটিসির গাড়ি না। এখন প্রাইভেট, আমরা তখন বলছিলাম যে ঠিক আছে, তাহলে সব প্রাইভেট সেক্টরের গাড়ি আপনাকে দিয়ে দিলাম, আপনি এইটাকে বিআরটিসি লাগায় চালান, কোনো আপত্তি নেই, আমাদের টাকাটা আপনি ফেরত দিয়ে, আমাদের ব্যাংকের, এটা তাদের মালিকদের দাবি ছিল। এই দাবির প্রেক্ষিতে উনি কিন্তু এটা কিছু করতে পারেন না। এখন আমাদেরকে দোষারোপ করতে পারবেন যে আমরা বিআরটিসি এখনো বলি, বিআরটিসি একটা নিয়ম নীতির মধ্যে চলতে হবে, এটা তো সরকারি প্রতিষ্ঠান। আপনি ঢাকা সিটির মধ্যে থেকে চলবেন, রাজশাহী সিটি থেকে থামবেন, আর আপনি ঢাকার থেকে 10 কিলোমিটার দূরে টার্মিনালে গিয়ে পাবলিক উঠবে, আর ওই রাজশাহীর 5 কিলোমিটার দূরে এসে টার্মিনাল থেকে পাবলিক উঠবে, তাহলে তো বিআরটিসি পপুলার হবেই। আমরা এই জায়গাটায় বলছিলাম যে তাহলে ঠিক আছে, বিআরটিসি চলুক, টার্মিনাল টু টার্মিনাল চলুক। এবং বিআরটিসি ঢাকা সিটিতে যে বাসগুলো উনি এনেছিলেন চায়নার থেকে, আমি আপনাকে একটু, আপনার মাধ্যমে আমি আমার প্রিয় দর্শক শ্রোতাকে বলতে চাই, সেই সময়ের চাইনিজ বাসগুলো গেল কোথায়, কয়দিন চলেছে? আমরা বারবার বলেছিলাম যে এই সকল বাস আমদানি করেন না। প্রাইভেট সেক্টর উনি কোম্পানি করেছিলেন, কোম্পানি বিভিন্ন কোম্পানি করে, এই কোম্পানি করে যে সমস্ত বাস আপনি আমদানি করেছিলেন, আল্লাহর রহমতে একটা আমদানি করার লোক না তো, চীনের আমদানি তো আমরা করি না তো বাস, আপনি প্রাইভেট, আপনি সেগুলো সচল আপনি চালু করেছিলেন আপনার সময়। এবং সেই দিক থেকে তখন থেকেই কিন্তু এই বিআরটিসি সম্পর্কে আমাদের নীতিমালার প্রশ্নটা এসে দাঁড়িয়েছিল। আর নসিমন করিমন ভুটভুটি ঠিকই রফিক ব্যান্ডকে এটা একটা উন্নত মানের যদি হয় তাহলে একটা আইন কানুনের মধ্যে আনতে হবে। এখনো কিন্তু তিনি তো একজন আইনজ্ঞ মানুষ, উনি যখন মন্ত্রী তখনই আমি বলেছিলাম যে কোন আইনে আপনি এটা রেজিস্ট্রেশনটা দিলেন, কিন্তু ওনার পরে তো 4.5-5 বছর গেল। না সেগুলো তো যেহেতু রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছেন, তো
রেজিস্ট্রেশন আমরা এইভাবে বাতিল করতে পারবো না এতগুলো। ওই যে ব্যবস্থাটা চালু হলো ওইখান থেকে কিন্তু নসিমন করিমনের এই বিস্তার লাভটা শুরু হলো, ব্যাপকভাবে শুরু হলো। আপনি তো 5000 দিচ্ছেন, তাকে কেন্দ্র করে ওইটা আর অন্যদের পার্থক্য কিন্তু উনি তো বলছেন যে নসিমন করিমন বা ওই ভটভটিকে রাস্তা থেকে নামিয়ে দেওয়ার জন্যই রফিক ভ্যান কি হয়েছে উনিও করে দিতে পারেন। ওনার সময় এই দাবিটা কিন্তু আমাদের ছিল মালিক শ্রমিকদের, এবং আমি এখনো দেখাইতে পারবো ওনার সেই সিদ্ধান্ত পত্রে ছিল যে এগুলো হাইওয়েতে চলবে না। আমরা বলি না এই কথা যে নসিমন করিম বন্ধ করে দেন, আমরা বলেছি এটা হাইওয়েতে চলাচল বন্ধ করতে হবে, কারণ হাইওয়েতে খুব দ্রুতগামী গাড়ি চলে। এখানে আপনি যদি আপনার লো স্পিডের গাড়ি চালান স্বাভাবিকভাবে কিন্তু সংঘর্ষ হতে বাধ্য। উদ্দেশ্য সেটা ছিল না, উদ্দেশ্য ছিল পয়সা মেরে চলে যেত ওদিকে, টাকা পয়সাগুলো অর্থনৈতিক বিষয় তো জীবনের সর্বক্ষেত্রেই কিন্তু অর্থনীতির সঙ্গে সেটা ঠিক আছে, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। আপনাদের বিজনেস লসটাকে মাইন্ডেড ছিল, আপনাদের বিজনেস লস হবে যদি এগুলি রাস্তা থাকে, কাজে এগুলিকে সরাও না, এগুলো তা ছিল না। কিন্তু আপনি এখনো বলি আপনি যদি ভিন্ন লেন করে দিয়ে সেগুলো চালান রাস্তায় কেউ নিষেধ করবে না। আপনি ভিন্ন লেন তো আপনি করতে পারছেন না, কারণ আপনার যে সেই ক্যাপাসিটি কি আপনি আছে যে আপনি ভিন্ন লেন করে আপনি এগুলোকে চলার সুযোগ করে দেবেন? একটা মাত্র রাস্তা আছে, আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি যেহেতু যোগাযোগ মন্ত্রী ছিলেন, নাটোরের একটা রাস্তা আছে, যে রাস্তা হাটিকামরুল, ওই তো তাহলে পরে নাটোরের মধ্যে, আমি সেটাই বলছি, নাটোর জেলায়। তো সেই রাস্তাটায় কিন্তু আপনার একটা লো স্পিডের গাড়ি চলাচলের একটা ভিন্ন রাস্তার সিস্টেম করা হয়েছে। সেখানে তো আপনার বলা হয়নি যে আমরা ওখানে আমাদের এটা চলতে দেবো না, কিন্তু আজকে যেহেতু সেই সুযোগটা নেই, আপনি সেই সুযোগে এদেরকে হাইওয়েতে চলতে দেবেন। ইদানিং দেখবেন যে আপনি মোটরসাইকেল, এই একটা হয়েছে যে মোটরসাইকেল যারা চালক জানে না, গ্রামের সাধারণ ছেলেরা, তারা এই মোটরসাইকেল নিয়ে তারা এই হাইওয়েতে চলছে। এখন এই যে সমস্ত মোটরসাইকেলের ড্রাইভার গাড়ির নিচে পড়ছে, তাদের সমস্ত দায় দায়িত্ব নিতে হচ্ছে বাসের ড্রাইভারকে, ট্রাকের ড্রাইভারকে। কিন্তু ল ইজ নট বিং এনফোর্সড, সোজা কথা, পরিষ্কার এখানে হলো আইনটাকে প্রয়োগ করা হচ্ছে। আপনি একটা জিনিস দেখেন যে দুর্ঘটনার কারণে আমাদের দেশে আইন আছে, আমাদের দেশে না, এটা আমার মনে হয় আমাদের ব্যারিস্টার সাহেব নিশ্চয়ই স্বীকার করবেন, সারা দুনিয়াতে কিন্তু দুর্ঘটনার একটা আইন আছে। দুর্ঘটনার কোনো ঘটনা ঘটলে মারা গেলে তার আইন আছে, এবং সেটা কিন্তু কোথাও 2 বছর, কোথাও 3 বছর, এরকমই। আমাদের দেশে সেই আইনটা হলো 3 বছর যদি দুর্ঘটনা মারা যায়, এবং এখানে কিন্তু তার বিচারও হয়। গত এই 10 সালের 10ই মার্চ তারিখে আপনার চিটাগাং চট্টগ্রাম একটা কোর্টে একজনের ড্রাইভারের 3 বছর সাজা হয়েছে দুর্ঘটনার কারণে। হতেই পারে, এইটা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না, কিন্তু প্রশ্ন তুলবে এখানে যে আপনি তদন্তটা যদি প্রমাণিত হয় যে এই ড্রাইভার দায়ী। যদি আজকে একটা গাড়ির টায়ার ভেঙে আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, আপনার সামনের টায়ারটা বাস্ট হয়ে যদি অ্যাক্সিডেন্ট করে, আপনার ব্রেক ধরলো না যদি অ্যাক্সিডেন্ট করে, এটাও কি ড্রাইভার তাই হবে? একজন পথচারী সামনে দিয়ে দৌড় দিয়ে এটা কিন্তু আপনি রিমোটলি বিআরটিএকেও দায়ী করতে পারবেন যদি টেকনিক্যাল ফিটনেস আসে। আমি তার সঙ্গে একমত, যার যতটুকু যে আপনি সেটা তদন্ত করে, যেমন একজন সচিব রিজিয়া বেগম, আর একজন হলো আমাদের বিসিএস চেয়ারম্যান যে মারা গেলেন মানিকগঞ্জে, সেই রাস্তাটা একটা ইন্টারসেকশন, পাটুরিয়া রাস্তাটা একটা আরিচা রাস্তা, তারপরে পাটুরিয়া রাস্তাটা গেল, এই ইন্টারসেকশনে নিয়মটাই হলো যে সেখানে একটা পুলিশ বক্স থাকবে আর পুলিশ আইল্যান্ড থাকবে। সেই পুলিশ কোনো আইল্যান্ড আছে ওখানে? আপনি এখনো দেখেন কোনো আইল্যান্ড নাই। স্পিড ব্রেকার ছিল না, এই দুর্ঘটনার পরে স্পিড ব্রেকার দিয়েছে, এমন একটা সাইন ওখানে, সেটা চোখে পড়ে না গাছের আড়ালে। ওই যে এটা আমি কিন্তু আমার কথা বলছি না, এটা হলো অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টের কথা বলছি। সেখানে তারা দায়ী করছে ইঞ্জিনিয়ারদেরকে। এখন তাহলে তো এই দুর্ঘটনার জন্য প্রথমত আসামি হবে ইঞ্জিনিয়ার, যেহেতু তার এই রোড মানে কনস্ট্রাকশনে তার ফল্ট, সে দায়ী হবে। এখন গাড়ির যান্ত্রিক ত্রুটির জন্য কিন্তু ড্রাইভার দায়ী হতে পারে না। সে হয়তো ত্রুটি যদি প্রথম দেখা দেয়, একটা বিমান দুর্ঘটনায় যে লোক মারা গেল যান্ত্রিক ত্রুটির কারণে, সেটা কি আপনি দায়ী করবেন বিমান চালককে? যে আমি একটু এখন নৌ দুর্ঘটনার প্রসঙ্গে যে অত ডিটেইল আলোচনার সময়ও নেই আমার হাতে, জাস্ট আপনি আশ্বস্ত করবেন কিনা দর্শকদের যে এবার যে সামনে রমজান মাস, তার জন্য কোনো দুর্ঘটনা যেন না ঘটে, তার প্রিকশনস গুলো নেওয়া হয়েছে মন্ত্রণালয়? ইনশাআল্লাহ আমরা গত 4টি ঈদের মধ্যে 2009 সালের যে আমাদের ঈদুল আজহার সময় কোকো লঞ্চটি দুর্ঘটনা ঘটলো, 85 জন লোক মারা গেল। এই কোকো লঞ্চ নিয়ে অনেক কথা আছে।
কোকো লঞ্চটি ছিল একটা ছোট লঞ্চ, সেটাকে কেটে বড় করা হয়েছে, তার যে পাশে থাকার যেটা নিয়ম সেটা ছিল না, এটাকে তারপরে রেজিস্ট্রেশন ক্ষমতার বলে সেদিন তারা নিয়েছিল। এবং এই কোকো লঞ্চটি এই দুর্ঘটনা দিয়ে 5 বার দুর্ঘটনা ঘটেছে। একটা রেকর্ডে নাই, 4টা আমার কাছে রেকর্ড আছে, 4 বার তারা দুর্ঘটনা ঘটেছে একটা লঞ্চ। কেন? তার যে তৈরির সময়ের যে ত্রুটিটা, সেই ত্রুটি যতটুকু সাইজ ও লম্বা হবে, তারপরে কতটুকু পাশে হবে, উঁচা কতটুকু হবে, এইগুলোর মিলেই কিন্তু একটা স্পেসিফিকেশন আছে। এটা সড়কে বাসের বেলায় আছে, লঞ্চের বেলায় সার্ভে রিপোর্ট তো থাকেই। হ্যাঁ, এটা তো সেখানে ক্ষমতার বলে এটা করার কারণে একটা লঞ্চ, আমি এ পর্যন্ত গত 10 বছরের যে রেকর্ড দেখলাম, একই লঞ্চ কিন্তু বারবার দুর্ঘটনা ঘটায় নাই, ওই কোকোই বারবার দুর্ঘটনা ঘটাইছে। তারপরেও আমরা তো এখন যে অবস্থা দাঁড়াইছে সেই এখন প্রস্তুতিটা একটু এখন সেই জায়গাটা আসছি যে আমরা এখন যে অবস্থা আমরা করেছি যে আমরা চেষ্টা করছি এবারে গত 3টা তো আমরা আল্লাহর রহমতে ভালোভাবে করলাম। মানুষের যে ব্যাপক যে ঢল, আপনি যদি ঈদের আগের দিন সদরঘাটে যান তাহলে আপনি নিজে মানুষের চাপটা হয়ে যাবেন। আমরা এবারে যে কাজটা করলাম যে গার্মেন্টস ছুটি হয় ঈদের আগের দিন, যে কারণে চাপটা সবচেয়ে বেশি হয় ঈদের আগের দিন। আমরা এবার গার্মেন্টস মালিকদেরকে অনুরোধ করেছি তারা ওইটা পর্যায়ক্রমে একটা তাদের যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে সেই ফ্যাক্টরিগুলো পর্যায়ক্রমে বন্ধ করবে। আজকে এই কয়টা বন্ধ করলো, কালকে এই কয়টা বন্ধ হলো, মানে ছুটি, বন্ধ তো নয়, ছুটি।